প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। রয়েছেন ডাক্তার তাজনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা শুরুতেই যাব এহসানুল হক মিলনের কাছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় আমরা আনন্দিত। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনীকে স্বাগত জানিয়েছেন। এই যে আপনাদের আনন্দ প্রকাশ কিংবা স্বাগত জানানো, এটাকে অনেকেই হঠাৎ পরিবর্তন হিসাবে দেখছে। এই পরিবর্তন কেন? আমাদের মহাসচিব যেটা বলেছে এবং সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, আমি মনে করি ওনারা এটা সঠিকভাবেই বলেছেন। তবে আমাকে ব্যাখ্যাটা দিতে হবে। ব্যাখ্যাটা হলো, এই যে গণ অভ্যুত্থান, এই যে বিপ্লব, সেই বিপ্লবটা ঘটেছে বিগত 17টি বছর আওয়ামী লীগের দুঃশাসন, এবং এই বিপ্লবটি ঘটেছে তার আগেও যদি আমি যাই 96 থেকে 2001 তাদের যে শাসন ছিল সেটা আমি দেখেছি, কারণ আমি 96তে এমপি ছিলাম। তার আগেও আমি যদি যাই, যেটা আপনি দেখবেন এই 71-এ আমাদের যে মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো শুধু গণতন্ত্রকে নিয়ে, যেটা আমরা 167 আসন পেয়ে তদানীন্তন পাকিস্তান গভর্নমেন্টে আমরা যেতে পারিনি। গণতন্ত্রের জন্যই কিন্তু আন্দোলন শুরু হয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে, যেটা রূপান্তরিত হলো মুক্তিযুদ্ধ এবং দেশ আমরা স্বাধীন পেলাম। কিন্তু দেখলাম তারপরেই এই আওয়ামী লীগ একটি ফেসিবাদী আচরণ করেছে এবং গণতন্ত্র হয়নি। 74-এর নির্বাচনে আপনি দেখেছেন, 73 নির্বাচন গরুচোর হতে শুরু করে মানিকগঞ্জের, এমনকি ইঞ্জিনিয়ার রশিদের যে ব্যালট বাক্স ছিনতাই করা, সেটা আপনারা দেখেছেন। এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে 74-এর ডাকসুর নির্বাচনে ছাত্র ইউনিয়নের ব্যালট বাক্স ছিনতাই করা, বা ঢাকা ইউনিভার্সিটি ফজলুল হলের প্রভোস্ট ডক্টর মোজাম্মেল সাহেবকে থাপ্পড় মেরে ব্যালট বাক্সে নেওয়া, এগুলি আমরা দেখেছি। তো আওয়ামী লীগের একটি ফেসিবাদ রূপ রয়েছে। মুক্তিযুদ্ধ করেছিল এদেশের আপামর জনসাধারণ, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ এককভাবেই ক্ষমতায় অতিষ্ঠ হয়েছিল, অন্য কাউকে নেয়নি। এই আচরণটি ক্রমান্বয়ে চলতে চলতে 1975-এ এসে আমরা দেখলাম একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন হয়েছিল, যেটার নাম বাকশাল, অর্থাৎ গণতন্ত্রকে সেখানে কবর দেওয়া হয়েছিল। তারপরে আমরা দেখলাম 75-এর পট পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন। এরপরে ধারাবাহিকতা আমরা দেখলাম গণতন্ত্র বিনষ্ট হয়েছে, ফেরত এসছে 91-তে। আবার সেই 91-তে যখন 3 জোটের রূপরেখার মধ্য দিয়ে এই গণতান্ত্রিক শাসন এবং 96-তে কেয়ারটেকার কনসেপ্টটা হলো, তারপরও 96-তে দেখেছি আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী আচরণ থেকে বেরিয়ে আসেনি। তারপরে আমরা দেখলাম যে এই যে 1/11 কিভাবে সংগঠিত হয়েছিল, আজকের প্রেক্ষাপটে এটা একদম ক্লিয়ার যে এটি একটি ষড়যন্ত্র হয়েছিল ভারত থেকে এবং মইনু আহমেদ ফখরুদ্দিনের দ্বারা। সেই ষড়যন্ত্রের পরে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার পর তারা যে ফ্যাসিবাদী আচরণ করেছে এবং একটি সন্ত্রাসী দল রূপান্তরিত হয়েছে, এবং এই দলটি ফ্যাসিবাদী আচরণ করতে করতে বিএনপি তার বিরুদ্ধে আন্দোলন করেছে, 65 লক্ষ মামলা খেয়েছে, আহত নিহত, আমি নিজেও ব্যক্তিগতভাবে বছরের পর বছর জেলে ছিলাম। সেই ঘটনার পরিবর্তন ঘটার পরে ছাত্র জনতা মাঠে নেমে সকল দল মত নির্বিশেষে এই ফ্যাসিবাদী দলকে সেই ক্ষমতা থেকে অপসারণ করেছে। তার মানে যখন জনতা একটি বিপ্লব বা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারকে প্রতিষ্ঠা করে, এই যে ডক্টর ইউনূস সাহেবের সরকার, এই সরকার তো হাসিনাকে হটিয়ে জনগণ দায়িত্ব দিয়েছে। অতএব ফ্যাসিবাদকে, সন্ত্রাসকে হটিয়ে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কোনো আইন আদালতের কথা বলতে পারেন না। তার অবস্থানটি হয়েছে সুস্পষ্টভাবে বিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। অতএব এই সরকারের প্রথম দায়িত্ব ছিল দায়িত্বে বসেই তারা এই আওয়ামী লীগকে তারা একটি গভর্নমেন্টের গ্যাজেট দিয়ে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা। যদি আওয়ামী লীগই থাকে তাহলে তো ওনারা ক্ষমতায় বসতে পারেন না। সেই জন্য ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার এসে, সেই সরকারের প্রথম দায়িত্ব তারা গড়িমসি করেছে। কেন গড়িমসি করেছেন তা জানি না। গড়িমসি করার পিছনে একটি ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রটি কিন্তু এই সরকারই করেছিল, এবং এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপিকে হিউমিলেট করা, বিএনপির বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা, এই সরকারের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, সূক্ষ্মভাবে কারচুপি তারা করেই যাচ্ছে। কারা তাদেরকে নিষিদ্ধ করবে? এই সরকার নিষিদ্ধ করবে। তারপরে এনসিপি তারা আন্দোলন করেছে, এই আন্দোলনের প্রেক্ষাপটে তারা সেটা করতে গেল। কিন্তু এই সরকারের প্রথম 7 দিনের মধ্যেই দায়িত্ব ছিল এই কাজটি করা। সেটি বিএনপি বারবার বলছে এটি তো দায়িত্ব তাদের।
আজকে এনসিপি আন্দোলন করেছে, তারা বলছে আন্দোলনের উপর নির্ভর করে তারা এটা দিয়েছে। আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং সরকারকেও আমরা সমর্থন করেছি। কিন্তু এই দায়িত্বটি সরকার কেন করেনি? আমার প্রশ্নটি হলো, এই সরকার কি চেয়েছিল, কেন এটাকে বিলম্ব করলো? এটি হলো আমার প্রশ্ন। সেই ক্ষেত্রে বিএনপিকে আপনি দোষারোপ বা বিএনপি বিলম্বিত কেন করলো, এই উত্তর দিবে সরকার। ডাক্তার জাবিন, আমরা ধরে নিতে পারি যে আপনাদের আন্দোলন বিজয়ী হয়েছে, সব রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারটি হয়েছে। তবে যে কোনো কারণে হোক আপনাদেরকে বড় স্টেক হোল্ডার ধরা হয়, কারণ সেখানে আপনাদের যারা আন্দোলনে অংশ নিয়েছিল সেই তরুণদের কয়েকজন উপদেষ্টা পরিষদে ছিলেন, এখনো আছে। যে বিষয়টি আসলে প্রকৃতপক্ষে 5ই আগস্ট ফয়সালা হয়ে গিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে, সেই বিষয়টি নিয়ে আবার আপনাদেরকে রাজনৈতিক দল হিসাবে এই রাজপথে নামতে হলো কেন? এটা আসলে ফরিদ ভাই আমাদের একটা সামষ্টিক ব্যর্থতা। এটা শুধু একক এনসিপির ব্যর্থতা না। আমি মনে করি এই যে আওয়ামী লীগের মতো একটা গণহত্যাকারী দল, মানে আমাদের চোখের সামনে একদম দগদগে, এমন না যে কয়েক বছর হয়ে গেছে, জুলাই এখনো স্মৃতিতে জল একদম জ্বলন্ত, এবং বছরও ঘুরে নাই। এবং না ঘুরতেই আমরা দেশ গঠনে মনোযোগী না হয়ে আমরা যে আমাদেরকে আবার আমাদের পথ ঘুরে আবার যে আমাদেরকে রাজপথে নামতে হলো এবং সব দলকে একসাথে নিয়ে পুরো বাংলাদেশকে আবার যে জাগিয়ে তুলতে হলো, সেই আওয়ামী লীগ প্রশ্নেই সেই এটা আমাদের, আমি মনে করি যে একটা সামষ্টিক ব্যর্থতা। এবং আপনি যদি দেখেন, মিলন সাহেব বলছিলেন যে সরকার বিলম্ব করেছে, আমি কিন্তু এখানে একমত। কারণ এটা কিন্তু কোনো একটা স্বাভাবিক সরকার না যে একটা পট পরিবর্তন হয়ে একটা সরকার গেল আরেকটা সরকার আসবে, এরকম কিন্তু না। একটা নজিরবিহীন গণ অভ্যুত্থানের পরে, এবং সবচেয়ে বড় কথা প্রায় 1400-র উপর শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এবং আহতদের উপর দাঁড়িয়ে আমরা কিন্তু এই সরকার গঠন করেছি। এবং এদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল এই আওয়ামী লীগ প্রশ্নটা। আমাদের কিন্তু তর্ক বিতর্ক, আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম হওয়া উচিত ছিল আমাদের অভ্যুত্থান পরবর্তী দেশ গঠন নিয়ে। কিন্তু আমরা ওদিকে যে না গিয়ে আমরা দেখলাম যে আমাদেরকে আবার ব্যাক করতে হলো। আপনি দেখেন এই আইসিটিতে যে এই ধারাটা ছিল, দলকে দল হিসেবে একটা বিচারের যে একটা বিধান ছিল, এটা কিন্তু গত বছর 20শে নভেম্বর উপদেষ্টা পরিষদের যে সভা হয় ওখান থেকে এই ধারাটা কিন্তু বাদ দেওয়া হয়। তাহলে আমাদের এটা কিন্তু একটা আমাদের ব্যর্থতা যে আমরা তখন কেন এই আওয়াজটা তুললাম না, কেন এটা আমরা প্রায়োরিটি দিলাম না। এবং পরবর্তীতে আমাদের টনকটা কখন নড়লো? আমরা কিন্তু এটা দৃশ্যমান বিচার বলে বলে আমরা কিন্তু বলেই যাচ্ছি, পাশাপাশি আমরা আমাদের সাংগঠনিক কাজ গুছাচ্ছি। এরপরে এর পথ পরিক্রমায় জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী থেকে, জাতীয় নাগরিক কমিটি বৈষম্য থেকে পার্টি আসলো, আমরা কিন্তু আমাদের পথ চলছি। কিন্তু আমরা তো মনে করছি যে আওয়ামী লীগ সবার একার একটা বিষয়, এটা আমাদের একক এজেন্ডা না। কিন্তু আমাদের টনকটা কখন নড়লো? যখন আব্দুল হামিদ সাহেব পালিয়ে গেলেন বা চোখের সামনে দিয়ে চলে গেলেন। আপনি দেখেন এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষকে, যেখানে জুলাই একদম দগদগে, প্রত্যেকটা মানুষের আবেগ বলেন, বিবেক বলেন, সবকিছুকে তীব্রভাবে নাড়া দিয়েছে। এবং আপনি যদি কোনো পক্ষ হওয়া লাগবে না এই ব্যাপারটা আপনাকে তাড়না দেওয়ার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য। সো তখন এই যেহেতু এই এনসিপিটা গণ অভ্যুত্থানের মাধ্যমেই উঠে এসেছে, এবং এখানে আপনি যেটা বলছিলেন যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীরাই এখানের মেইন একটা অংশ জুড়ে আছে এবং মেইন স্ট্রিমের একটা অংশ জুড়ে আছে, তো তাদের আমাদের মনে হলো যে এটা তো হতে পারে না। কারণ আপনি দেখেন এখানে কিন্তু আওয়ামী লীগ প্রশ্ন শুধু কিন্তু এনসিপির জন্য ক্ষতিকর না, এটা একটা জাতীয় নিরাপত্তার সার্বভৌমত্বের প্রশ্ন। এবং এই যে বিধানটা বাদ দেওয়া হলো, এবং আর যে দুইটা আইন ছিল যেভাবে একটা রাজনৈতিক দলকে, কারণ আমরা সবাই একমত এই জুলাইয়ের এই গণহত্যা, এই নৃশংসতা দলগতভাবে আওয়ামী লীগ। এখানে একটা প্রশ্ন কিন্তু এসে যায় ডাক্তার জাবির, সেটি হলো যে সরকারের মধ্যে থেকে যারা, আপনি যেটা বলছিলেন এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানের সরকারের, এই সরকারের ভেতরে থেকে এই কাজটি করলো কারা? এই প্রশ্ন আপনার মতো আমারও, এবং এটার জন্য একটা তদন্ত কমিটি হয়েছে 3 সদস্যের। আমরা সেটা হলো হামিদ চলে যাওয়ার ব্যাপারে। আমি বলছি যে এই ক্লজটা উঠিয়ে দিলে কেন?
আইনটি? এটা আমি এটা অদ্ভুত ব্যাপার, এটা অবশ্যই, এবং আমাদের কাছে কিন্তু অদ্ভুত লেগেছে। এই 20শে নভেম্বর তখন কিন্তু ছাত্র উপদেষ্টা 3 জনই কিন্তু জি, জি। ছিলেন, এবং নাহিদ ইসলামের বক্তব্যের পর জানতে পারি, ইন্টারভিউর পর জানতে পারি যে 3 জন ছাত্রই উপদেষ্টায় কিন্তু এটার বিরোধিতা করেছিলেন। এখন দেখেন এটা রাখতে হবে বিধানটা, তারা এটা রাখতে চেয়েছিল। হবে, কিন্তু এর ছাড়াও আরো যে 2টা আইন ছিল, সন্ত্রাস দমন আইন 2009 এবং পার্টি পলিটিক্যাল অর্ডিন্যান্স 1978, এই 2টার মাধ্যমেও কিন্তু আওয়ামী লীগের দলগতভাবে বিচার করা যেত। জি। কিন্তু আমার আলোচনা বা আমার প্রশ্নের জায়গাটা আরেক জায়গায়, যে এই জিনিসটা কিন্তু আমরা যে বারবার বলছিলাম দৃশ্যমান বিচার, আমাদেরকে কিন্তু বারবার হেয় করা বা একটু ডিমিন করার চেষ্টা করা হচ্ছে। বিচার চলমান প্রক্রিয়া, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এখন দেখেন, আপনি যখন জুলাইকে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ হোল্ড করি এবং আমরা প্রত্যেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছি, এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলমত কিছু নাই, কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়নি। গণ অভ্যুত্থানটা কিন্তু জনগণের গণ অভিপ্রায়ের প্রকাশ, এবং তাহলে কিন্তু এটা সবার একটা ব্যাপার আওয়ামী লীগ। তাহলে এই জিনিসটা যে ধামাচাপা পড়ছে, এটা কিন্তু আমাদেরকে ভিতরে তাড়িত করছিল, এবং এটা আমরা আমাদের আলোচনায় বারবার উঠিয়ে এনেছি। তাহলে কেন আমরা বিচারটার জন্য আমাদেরকে আবার রাজপথে নামতে হলো, আমাদেরকে আবার একটা আমাদের দিক পরিবর্তন করতে হলো? এবং এই যেটা বলছিলাম আপনার প্রশ্নের আগে, যে এই ব্যাপারটা যে কেন এটা ধামাচাপা পড়লো, এটা অবশ্যই এই জিনিসটা যাতে আর পুনরাবৃত্তি না হয়। এখন কিন্তু বিচারের ব্যাপারে আজকে কিন্তু চিফ প্রসিকিউটরের সংবাদ সম্মেলন করলেন, তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। প্রথম মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে 3টে স্পেসিফিক অভিযোগ আনা হয়েছে। এখন আমরা একটা ফর্মাল চার্জের আশা করছি, সেকেন্ড ট্রাইব্যুনাল গঠন হয়েছে। এই যে এখন একটা গতি এসেছে, এবং এখন কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দল এটাকে ফলো করুক এবং এটার প্রশ্নে সমানভাবে কথা বলুক, কারণ আমরা তো সবাই একমত। কে মাঠে নামলো কে মাঠে নামলো না, এটা নিয়ে আমি আসলে এভাবে বিচার করতে চাই না। যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে এখন জানছি যে তারা 10ই ফেব্রুয়ারি রিটেন এটার জন্য জানিয়েছিল, যে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিল যে এটার বিচার প্রক্রিয়াটা শুরু হোক। এবং আরেকটা ব্যাপার আছে যে এখন দেখেন এই আন্দোলনের ফলে কি হলো, যে কোনো নির্বাহী আদেশে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, এবং এখানে কিন্তু আইনটা খুবই জরুরি, যে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এবং এখানে কিন্তু এখন এই আইনের বাধ্যবাধকতায় কিন্তু পরবর্তীতে যে সরকারি আসুক সে সরকারি পড়ে গেল। আমরা কিন্তু যাত্রাটা শুরু করেছি, কিন্তু আমরা এখন চাই এই আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গে ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনীতিতে কিভাবে কি করবে এই বিষয়ে যাতে একটা রাজনৈতিক ঐক্য থাকে। কেন থাকে আমি বলি, পৃথিবীর বিশ্বে কিন্তু আপনি যদি দেখেন এই স্বৈর শাসক বা এরকম ফ্যাসিস্ট শুধু বাংলাদেশেই না, আপনি রাশিয়াতে দেখেন নাৎসি পার্টি বা ইতালিতে ফ্যাসিস্ট পার্টি, যারাই জার্মানিতে সরি, এবং হচ্ছে ইন্দোনেশিয়ার যদি কমিউনিস্ট পার্টি, সবাই কিন্তু আগে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে কিন্তু আগে তারা নিষিদ্ধ করেছিল বা একমতে পৌঁছেছিল, পরে এটা একটা বিচারিক একটা রূপ পেয়েছে। কারণ আপনি যদি এটাতে রাজনৈতিকভাবে ঐক্যমত্য না হন, যারা যেসব রাজনৈতিক দল বা মত বা পক্ষ ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, তাদের কিন্তু এই ফ্যাসিস্ট সম্পর্কে এক পক্ষে থাকতে হবে, যাতে যেই ক্ষমতায় আসুক না কেন সে ওই পক্ষেই থাকে। এবং এটা কিন্তু ইতিহাসে বিভিন্ন সময়ে কিন্তু আছে। আপনি দেখেন ফিলিপাইনে কিন্তু এই রাজনৈতিক মীমাংসায় পৌঁছানো যায় নাই, এখন কিন্তু ওখানে প্রেসিডেন্ট তাদের ওই ফ্যাসিস্টের ছেলে। সো এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে ইতিহাস থেকে শিখতে হবে, এবং অন্যান্য দেশে কিভাবে হচ্ছে সেটা থেকে। এবং আমি দৃঢ়ভাবে আশা করব যে যেই বিচারের একটা গণজোয়ার যে এখন উঠেছে, এটা যাতে আর আমরা ধামাচাপা না দিই, সম্মিলিতভাবে। ডক্টর মিলন, জি, আপনাদের দল কিন্তু এর আগে বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা জনগণের সিদ্ধান্ত। এরপর আসলো ইনক্লুসিভ নির্বাচন, আপনাদের দলের স্থায়ী কমিটির একজন সদস্য বললেন ইনক্লুসিভ নির্বাচন চান। ওই নেতা আরো বলেছিলেন যে নির্বাচনে আসবে কি আসবে না সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। এরপর সবশেষ যখন এই আন্দোলনটা চলছিল 9ই মে, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আপনাদের দলের যে এই সব বক্তব্য ছিল নেতাদের, এবং সেটা কিন্তু কিছুটা ধোঁয়াশা ছিল এবং অস্পষ্ট ছিল। কিন্তু যেটা আমরা জানি, যেটা ডাক্তার জাবিন উল্লেখ করলেন, যে আপনারা অনেক আগেই সরকারকে বলে দিয়েছিলেন যে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই বিষয়টি কিন্তু আপনাদের দলের কোনো নেতাই সামনে আনেনি,
এটা একটা অদ্ভুত ব্যাপার। কি বলবেন আপনি? সবসময় পলিটিক্সটাকে মানুষ বা দল তার নিজ স্বার্থে ব্যবহার করতে চায়। যেমন ডক্টর জাবিন বলল, কেন আমাদের রাজপথে নামতে হলো? আচ্ছা, এটা কি ডক্টর ইউনূস সাহেবের সরকার জানেন না যে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত জনগণ, ছাত্র জনতা, দল মত নির্বিশেষে সকলে করার পরে ওনারা এই চেয়ারে বসেছেন। যারা আয়নাঘর বানিয়েছে, যারা এ দেশকে অর্থনীতিতে পঙ্গু করেছে, সেই জায়গাটিতে যেই দলটি গিয়েছে, সেই দলটিকে যারা অপসারণ করেছে, যারা দায়িত্ব নিয়েছে, তাদের তো দায়িত্ব ছিল এই কাজটি করা, তাই নয় কি? তাহলে আপনার প্রশ্নের উত্তরটি হলো, সেখানে আমরা দেখেছি ষড়যন্ত্র। কেন? আজকে 8 মাস পরে যখন বলল যে তাদেরকে বিচারের মধ্য দিয়ে, আপনার টকশো, বহু টকশো আমি বলেছি যে সভাপতি মণ্ডলী, সভানেত্রী হিসাবে শেখ হাসিনার বিচার হলে আওয়ামী লীগের বিচার হয়, বা ওবায়দুল কাদের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, আহ্বান করে আমরা টেলিভিশন পর্দায় দেখেছি এই জেনোসাইড ঘটিয়েছিল। আজকে 8 মাস পরে যখন এই বিচার করবে, তখন তো ইনক্লুসিভ ইলেকশনের কথা যখন ইউনাইটেড নেশন বলেছে, আপনি বলছেন ডক্টর মঈন খান স্যারের কথা, আপনি বলছেন মির্জা, ইনক্লুসিভ ইলেকশনের কথা প্রথম বলেছে ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল, বলেছে ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশে হতে হবে। তো বর্তমান সরকার ইনক্লুসিভ ইলেকশন করতে গেলে তারা মেইন করছে যে আমরা সকল দলকে নিয়ে করব। সেই ক্ষেত্রে তারা আওয়ামী লীগকে যদি প্রথমেই বাদ দিয়ে দিত জেনোসাইড করার পর তাদের সরকার, তাহলে ইনক্লুসিভ ইলেকশনে আওয়ামী লীগকে আনার কথাটা হতো না। এখন 8 মাস পরে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে, বিচারের কথা বলে তারা ষড়যন্ত্রের বীজ ওই জায়গাটাই বুনছে। দেখুন, তারা বলছে ডিসেম্বর হতে জুনের মধ্যে ইলেকশন করবে। আজকে এই বছরের এই মে মাসে এসে যখন বলল যে আওয়ামী লীগকে বিচার করে বাদ দিতে হবে, তখন তারা বলবে যে আমাদের সরকারের সময়সীমা বাড়াতে হবে। আবার জনগণ বলবে জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। তো হারিড বারিডের কথাটা যখন হবে, তখন বোঝা যাবে তারা বলবে যে না, আমরা আরো সময় বাড়িয়ে নিচ্ছি। এই সরকার চাচ্ছে তারা সঠিক সময় নির্বাচন না দিয়ে নির্বাচন পিছিয়ে দিবে, সেই জন্যই তারা এই কথাগুলো বলছে। ডক্টর মঈন খান সেটাই বলেছেন, ইনক্লুসিভ নির্বাচনের কথা ইউনাইটেড নেশন বলেছে। ধরুন নির্বাচন নিয়ে আপনারা তৎপর ছিলেন, অবশ্য আমরা গত 7 দিন ধরে আপনাদের নির্বাচনী তৎপরতা একটু কম মনে হয়েছে আমাদের। কোনো রাজনীতি আপনাদের দল থেকে কোনো লিডার কিন্তু বলছে না যে দ্রুত নির্বাচন, যে গত 7 দিন। একটা প্রশ্ন আপনাকে করি, যে প্রশ্নটা এই টক শোতেও আলোচনা হয়েছে, অন্যান্য জায়গায় কথা উঠেছে। ধরুন যারা এখন এই মুহূর্তে ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলি রয়েছে, তারা সবাই চাইলো যে নির্বাচন আর একটু দেরিতে হবে, বিএনপি চাইলো না নির্বাচন ঠিক সময় দিতে হবে, তাহলে কি হবে? গণতান্ত্রিক সরকার এই রাষ্ট্র পরিচালনা করবে, নির্বাচিত সরকার করবে। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি এই ক্যাবিনেট যারা রয়েছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তারা পুনর্নির্বাচিত হতে পারবেন না, এই ধরনের কোনো সংবিধান বা এই ধরনের কোনো আইন প্রণয়ন হয়েছে? না, হয়নি। তাহলে বার্ডেন অফ প্রুফ লাইজ অন হু ইজ ইন দ্য গভর্নমেন্ট। এখন এটা কে প্রমাণ করে? গভর্নমেন্টকে প্রমাণ করতে হবে। চমস্কিও বলেছে গভর্নমেন্টকে প্রমাণ করতে হবে যে আমরা বৈধভাবে সরকার, অথবা যদি গভর্নমেন্ট প্রমাণ না করতে পারে তারা বৈধ সরকার, তারা সেখান থেকে পদত্যাগ করবে। দিস ইজ দ্য রুলস অফ দ্য বিজনেস। একটা ক্যাবিনেট মিনিস্টার জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং জনগণের সাথে জবাবদিহিতা তার থাকতে হবে। সেই ক্ষেত্রে নির্বাচন যদি বিএনপি চায়, এটা কোনো দোষের বিষয় নয়। আমরা তো নির্বাচিত করার জন্য, নির্বাচন হওয়ার জন্য আমরা 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, 29 নির্বাচন, যখনই নির্বাচন আমরা নির্বাচন, একটা টাইম ফ্রেম রয়েছে। সেই ক্ষেত্রে এই সরকার এই বিষয়টিকে প্রলং করছে, বিকজ তারা চাচ্ছে তাদের গভর্নমেন্টকে প্রলং করা। জনাব তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছে এই সরকার ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে বলেছে। আমরা এই সরকারকে যৌক্তিক সময় দিয়ে সহযোগিতা করব, প্রত্যেকে সহযোগিতা করবে। কিন্তু আপনি আপনার মিশন, ভিশন, আপনার প্রোগ্রাম আপনি লে আউট করেন দ্য টেবল, দ্যাটস অল ইউ ওয়ান্ট। আপনি তো এইভাবে কথা বলার প্রয়োজন নেই। যে কোনো লোক তার দায়িত্ব পেলে সে বলে আমি এর মধ্যে এটা করব, তাই লে আউট করলেই তো। দ্যাটস কল রোড ম্যাপ। আমরা রোড ম্যাপের কথা বলছি। এবং রাজনৈতিক দল নির্বাচন চাইবে, সেটি বাস্তবতা। এখন আপনি বলছেন অন্যরা যদি না চায় আপনারা চাইবেন, এই যে কনফ্লিক্ট অফ স্টেটমেন্ট, এটা সলিউশনটা কি? সেটা নির্বাচন। ইদার ওয়ে ইউ গো, লেফট অর রাইট, দ্য সলিউশন ইজ ইলেকশন। আপনি যদি এখন সংঘাতমত পরিস্থিতি তৈরি করেন যে 10 জন বললো নির্বাচন চাই না আর 10 জন বললো নির্বাচন চাই, তাহলে আপনি আবার জাতিকে একটি সংঘাতের জায়গায় ঠেলে দিলেন। এই সংঘাতময় তো এই রাষ্ট্র আমরা চাই না। আমরা চাই এই সরকার তার দায়িত্ব নিয়ে সঠিকভাবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার দিবে। এই সরকার কতদিন থাকবে তারাই বলুক। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে। আবারও স্বাগত জানাচ্ছি আগামী বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন, রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজদুবা জাবির। ডাক্তার জাবির, ফ্যাসিস্ট বিরোধী সব অংশীজন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কেন সক্রিয় হল? আমরা কারো কারো ভিতরে নিষ্ক্রিয়তা দেখেছি, কিংবা একটু ধোঁয়াশা, একটু অস্পষ্টতা দেখেছি। অনেকে কিন্তু কেউ কেউ আবার একটু আগ বাড়িয়ে বলেছেন হয়তো তারা রাজনৈতিক দলের নেতা নন, কিন্তু তাদের সমর্থক বা তাদের বয়ান তৈরি করার কাজ করেন। তারা কেউ কেউ বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না। সবচেয়ে অবাক করা কাণ্ড কি, সেটা হলো যারা নিপীড়ন নির্যাতনের শিকার হলো গত 15 বছরে, তারাই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সবচেয়ে বেশি সক্রিয় থাকার কথা ছিল, কিন্তু আমরা সেটা অনেকের মধ্যে খুঁজে পাইনি। এমনকি এই প্রশ্ন তো উঠেছে যে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। কেন এমনটা হলো? আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশের সব পক্ষ একমত। এবং যে প্রশ্নের উত্তরটা আমরা পেলাম না, যে 10ই ফেব্রুয়ারি যে চিঠির রিটেন যেটা জানালো, এটা এর মধ্যে আমরা যদি জানতাম তাহলে এটা আরো একটা বুস্ট আপ করতো আমাদেরকে, যে একটা বড় রাজনৈতিক দল আমাদের এইটার ব্যাপারে খুবই সজাগ এবং বিচারটা বেগবান করার জন্য যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এখন গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষ, গণ অভ্যুত্থানের পরে যদি খুব কম সময়ও যায়, 7-8 মাস বা 9 মাস, এটা কিন্তু এক অর্থে দেখতে খুব কম সময় মনে হলেও এর মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো পক্ষ দাঁড়িয়ে গেছে। আমাদের রাজনৈতিক ময়দানে প্রেক্ষাপটে কিন্তু প্রতিদিন কিন্তু বাক পরিবর্তন হচ্ছে, এবং এখানে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিন্তু জড়িত হয়ে গেছে। এবং আমি যেটা বলি যে এই 16 বছরের ফ্যাসিবাদ ব্যবস্থার অবসানের পর বা হাসিনা পালানোর পর বাংলাদেশের রাজনীতিটা আবার ফিরে এসেছে, যে একটা একদম রাজনীতি যে বন্ধ ছিল সেটা আবার ফিরে এসেছে। এখন সবাই কিন্তু মুক্তভাবে রাজনীতি চর্চা করতে পারছে। এখন কিন্তু সবাই নতুনভাবে বাংলাদেশকে দেখছে বা নিজেদেরকেও দেখছে, এবং তাদের মনে করছে যে এই বাংলাদেশে তাদের একটা স্টেক আছে এই অবস্থায়, এবং তাদের মতামতের একটা বড় অংশ এটাকে ওন করে। সো এইরকম অনেকগুলো পক্ষ হওয়ার পরে কিন্তু যখন এই আন্দোলনটা শুরু হলো বৃহস্পতিবার রাত থেকে, মানে যমুনার সামনে থেকে, তখন কিন্তু একে একে কিন্তু আপনারা দেখেছেন যে সবাই আসতে শুরু করেছে। কিন্তু আমাদের বাংলাদেশের বাস্তবতায় কি হয়, যে যখন আপনি কোনো রাজনৈতিক পক্ষ যখন এটাকে ডাক দেয়, তখন সাধারণ মানুষ পর্যন্ত কিন্তু এটা এক ধরনের আওয়াজ তুলতে পারে না। এই কারণে যে নির্দলীয় থাকে না ব্যাপারটা। হ্যাঁ, আপনি যদি গণ অভ্যুত্থানের দিকে তাকান, গণ অভ্যুত্থান যদি কোনো আসলে রাজনৈতিক দল ডাক দিত, যে কোনো বিদ্যমান রাজনৈতিক দল ছিল, কেন এই হাসিনা সফল হলো? বিরোধী দমন করে তো। সাধারণ মানুষও কিন্তু ওখানে সম্পৃক্ত হতে চাইতো না, যে মনে করতো যে এটা ওদের ব্যাপার, একদল গিয়ে আরেক দল ক্ষমতায় আসবে, মাঝখানে আমাদের জীবন দেওয়ার দরকার নেই। কিন্তু এটা নির্দলীয় ভাবেই এটার ডাক এসেছিল দেখে কিন্তু এখানে একদম সবাই ঝাঁপিয়ে পড়েছিল। সো এখন আপনি যখন আওয়ামী লীগ প্রশ্নে যখন আপনি আন্দোলনের ডাক দিবেন, এবং এটা গণ অভ্যুত্থানের বেশ কিছু পরে, এখানে কিন্তু অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে, অনেকে অনেক কিছু চিন্তা করছেন। এবং আপনি যেটা বললেন যে গত 15 বছরে আসলে যাদের সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছেন, যারা অজস্র মামলা খেয়েছেন, যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী, যাদেরকে দমন করাই ছিল হাসিনার অন্যতম রাজনৈতিক পন্থা, তাদের উপস্থিতি আমাদের কাছে আসলেই আমরা মানে আশা করেছিলাম এই উপস্থিতিটা। কিন্তু এখন পর্যন্ত আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের মানে একদম শক্ত সমর্থন এটার পিছনে থাকবে। আপনি দেখেন কিছুদিন আগে সালাউদ্দিন সাহেব একটা সমকালে ওনার একটা সাক্ষাৎকারে উনি বলেছেন যে তখনও কিন্তু এই আন্দোলন হয়নি, এই যমুনার এই আন্দোলন শুরু হয়নি বা শাহবাগে আন্দোলন শুরু হয়নি। তার আগে বলেছিলেন যে ওনাদের 31 দফাতে যে ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের মাধ্যমে সমঝোতায় যাওয়ার একটা পরিকল্পনা ওনাদের আছে। আসলে সাধারণ মানুষ বলেন বা রাজনৈতিক দল বলেন, বিচারের আগে
আওয়ামী লীগের প্রশ্নে একটা মীমাংসায় যাওয়ার আগে কিন্তু কেউ সমঝোতার কথা আসলে শুনতে চায় না। বিশেষ করে শহীদ আহতদের পরিবার কিন্তু এই বিচারের দিকেই তাকিয়ে আছে। অনেকে কিন্তু টাকা পয়সাও চায় না, শুধু চায় যে বিচারটা হোক। তো তাদের উপরে যখন আমরা তাদের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে তো বাংলাদেশ এই রাজনীতি সুসময়টা এসেছে। যাবেন একটি বিষয় কিন্তু এখানে ইতিবাচক হয়েছে, একটি হলো আপনাদের জন্য আর হলো ন্যাশনাল জন্য। এটা আমাদের মনে হয়েছে গণমাধ্যম কর্মী হিসাবে খুব কাছ থেকে দেখা সুযোগের কারণে। যেমন আপনাদের এই আন্দোলনে আমরা প্রতিদিন আমি ওখানে গিয়েছি, আমার মতো করে আমি ঘুরে দেখেছি। যেটা আমার ভালো লেগেছে সেটি হলো যে এই ঘটনায় গোটা জাতিকে কিন্তু আবার এক জায়গায় করেছে। এটা ইতিবাচক দিন। কে আসলো না, সে তার চেয়ে বড় হয়েছে সমর্থন। এটাই আমি বলতে চাচ্ছি, সবাই যেটা আমরা বলছি একযোগে সমর্থন আছে। এটা ইতিবাচক দিক হলো যে গণঅভ্যুত্থানকারী শক্তি যারা রয়েছে তারা আশাবাদ হবে, আবার যারা প্রতিপক্ষ রয়েছে তারা হতাশা হবে। এটা একটা পজিটিভ দিক। আরেকটা দিক সেটা হলো আপনাদের ব্যাপারে কেউ কেউ বলছে যে এনসিপি এর মাধ্যমে আবার নতুন করে প্রাণ পায় বা আরেকটা শক্তিশালী হবে, যেভাবে ব্যাখ্যা করা হোক না কেন, কি বলবেন আপনি? এটা যে যেভাবে দেখতে চায় আসলে, কিন্তু এটা আপনি গত কয়েক মাসের আপনি যদি পর্যালোচনা করেন, এনসিপি এই আওয়ামী লীগের বিচারের প্রশ্নে সবচেয়ে বেশি সরব ছিল। মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার আমাদের অন্যতম চাওয়া ছিল এবং এটার উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং বারবার এই ব্যাপারেও আশ্বস্ত করেছি যে এটা চাইতে গিয়ে যে নির্বাচন বিলম্ব করার যে কোনো নির্বাচন বিলম্ব করার জন্য আমরা এটার কথা বলছি, ব্যাপারটা এরকম না। এটাও কিন্তু সাথে সাথে আমরা পরিষ্কার করেছি এবং বারবার আশ্বস্ত করেছি। সো এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীর অধিকাংশ নিয়েই কিন্তু এই এনসিপি গঠিত। সো এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ বন্ধের এবং তাদের নিবন্ধন বাতিলের বিষয়ে আমরা সবসময় সরব ছিলাম এবং এই কারণে এই জোয়ারটা এদিক থেকেই এসেছে। এবং এটাকে যদি কেউ আসলে রাজনৈতিক এজেন্ডা বলেন, আমি আপনাকে বলবো যে আওয়ামী লীগ, দেখেন আওয়ামী লীগের এই বিচারটা কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার সাথে, আওয়ামী লীগ প্রশ্নটা জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত। এটা কোনো একটা রাজনৈতিক দলের জন্য না। আমি গিয়ে দেখেছি শাহবাগে, বিশেষ করে সেখানে এনসিপির প্রোগ্রাম বলে মনে হয়নি, তখন সবাই এখানে গিয়েছে এবং এটার মাধ্যমে কিন্তু আমরা আবার যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যে আমাদের যে এই জুলাই গণ অভ্যুত্থানটা ছিল সেটাকে কিন্তু আবার আরেকবার জানান দেওয়া হয়েছে। এবং আপনি দেখবেন যে আপনি নিশ্চয়ই যেহেতু প্রতিদিন গিয়েছেন, এটা কিন্তু কোনো ধরনের দলীয় কোনো কর্মসূচি বা দলীয় কোনো স্লোগান, দলীয় কোনো মিছিল কিন্তু করা হয় না। আমরা জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়েছি এবং পুরো বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানিয়েছি যে আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আমাদেরকে সরব। এবং এমনও হতো, আন্দোলনটা তো দুদিনে, এটা সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আসার পর আন্দোলনটার সমাপ্তি হয়েছে এক ধরনের, কিন্তু যদি এটা আরো এক্সটেন্ড করতো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সাধারণ মানুষও আরো বেশি এটার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেত। ডক্টর মিলন, স্পিরিট অফ জুলাই 36 সেটাকে তো তাদের ধারণ করতে হবে। আপনি যদি টিয়ানানমেন স্কোয়ারের সেই চায়না কমিউনিজমের বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল সেটা যদি মনে রাখেন, সেখানে ছাত্র জনতা হেরে গিয়েছিল। হেরে যাওয়ার পরে তারা কি করেছিল টিয়ানানমেন স্কোয়ারে? জাস্ট ক্লোজ ইউর আইজ এন্ড থিঙ্ক যে এই হাসিনা যদি টিকে যেত তাহলে দেশের কি হতো, সেটা তো বাস্তবে আমরা চিন্তা করছি কি হতো। কিন্তু এই যারা এই তরুণ সমাজ যারা সেখানে লিড দিয়েছে, তাদের অস্তিত্ব কি আপনি খুঁজে পেতেন? গুলি করে মেরে ফেলতো। তাহলে তাদের এই স্পিরিটটাকে তারা সামনে এনেছে। আর অন্যান্য দল যেমন আমরা বলেছি এটা করতে হবে। তাহলে এই কেসে দায়িত্বটি ছিল কার? দায়িত্ব ছিল প্রথম সরকারের, যে ফার্স্ট থিং তারা সরকারিভাবে আওয়ামী লীগকে পরপর 3টি নির্বাচন বন্ধ করে তারা দিতে পারতো। তাহলে 3টি নির্বাচনে 3-5-15 বছর যদি চলে যেত, ততদিনে আগামী প্রজন্ম বুঝতো যে এই দেশে কোন রাজনৈতিক দলকে আমরা যে প্রসঙ্গে আসছে। আরেকটু বলছি, প্রেসিডেন্ট হামিদ সাহেবকে যে পালাতে সাহায্য করেছে এই সরকার, এটা কি আপনি অবিশ্বাস করতে পারেন? আমি মিলন যখন বিদেশ যেতাম, আমাকে এয়ারপোর্টে ফিরিয়ে দিত। সরকার না হলেও সরকারের অংশ সরকার করেছে, ইউ ক্যানট ডিনাই। আমি তো সাফারার, আমি বহুদিন টিকিট কেটে কোর্ট ওয়ার্ডার নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যাব, আমাকে ফেরত পাঠিয়ে দিত এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, এবং তারপরে সেখানে রর ক্যাম্প ছিল এই ঢাকা এয়ারপোর্টে, সেখান থেকে আমাদের ফেরত পাঠায়। সেই জায়গায় রাষ্ট্রপতি কিভাবে চলে যায় সেটিও একটি প্রশ্ন। আবার দেখুন ওর কথায়, এই প্রশাসনে এই সরকার যাদের দিয়ে কাজ করছে
এই প্রশাসন কিন্তু আওয়ামী লীগের সরকার। আপনি যদি গ্রাসরুট লেভেলে, আমি কচুয়ায় যাই, চাঁদপুর ডিসিতে যাই, যেখানে যাই সেখানে প্রশাসন 100% আওয়ামী লীগের লোকরা রয়েছে। সেই ক্ষেত্রে জাতি উদ্বিগ্ন ছিল, ভীত ছিল, এবং যারা তরুণ রয়েছে তারা আমার চেয়ে বেশি ভীত ছিল, কারণ তারা ছিল ফ্রন্ট লাইনে, যাদেরকে ফায়ারিং স্কোয়াডে পাঠানো হতো। সেই দিক বিবেচনা করে তাদের একটি দায়িত্ব হয়েছিল তারা শাহবাগে গিয়ে মিছিল করা। ডক্টর মিলন, যেটা বলছিলাম যে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই আপনাদের খুব সমালোচনা করেছে যার যার দৃষ্টিভঙ্গি থেকে। কেউ কেউ বলছেন যে আপনারা ট্রেনটি মিস করেছেন, কেউ কেউ একটু ফান করে বলেছে যে চীনের দুঃখ হুয়াংহো নদী, বিএনপির দুঃখ শাহবাগ। কারণ 2013 সালে শাহবাগে যখন ফেসিবাদের উত্থান ঘটে তখন আপনাদের কি অবস্থান ছিল আমরা সবাই জানি। প্রথমে ছিল দ্বিধাদ্বন্দ্ব, পরে আপনারা শাহবাগের আন্দোলনকে স্বাগত জানিয়েছিলেন। 12ই ফেব্রুয়ারি 2013 সালের পত্রপত্রিকা দেখলেই যেটা স্পষ্ট জানা যায়। এরপর আসলো 2025 সাল, আবার শাহবাগ। আপনারা কিছুটা দূরে থাকলেন, রাজনৈতিক কারণেই হোক, কেন এমনটা হলো সব মিলিয়ে? আমরা একটি বৃহত্তর দল, আমরা রাজপথে আন্দোলন করতে হবেই বা কেন? ওয়াই? এই সরকার কি জানে না তারা কাকে হটিয়ে এখানে এসছে? এই সরকার কি জানে না তার প্রথম কি দায়িত্ব ছিল? এই সরকারের যারা উপদেষ্টা রয়েছে তারা কি জানে না? সেই জন্যই তো বলছি, এই সরকারের উপদেষ্টা গুটি কয়েকজন ছাড়া দে আর নট ভিকটিম। তারা জানে না কিভাবে এই সরকার আওয়ামী লীগকে পতন করা হয়েছিল। উপদেষ্টা তো অনেকে রয়েছেন, তারা এর ব্যাপারে কোনো খবর নেই। ডাক্তার জাবিনের বক্তৃতা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে যে এই সরকার চায়নি, এবং তারা মরিয়া হয়ে লাস্টে নেমেছে। এবং আমরা তো বলেইছি, আপনার কথা একটা যোগ করে দেয় যে চায়নি সরকার, আপনি যথার্থই বলেছেন। এই কারণে একজন উপদেষ্টা কিন্তু একটা আন্দোলনকারীদের, একটা ছাত্রদের গ্রুপ কিন্তু বলেছিল যে বিদেশি চাপে তারা এই সিদ্ধান্ত নিতে পারছে না। আপনার নিশ্চয়ই মনে আছে, আইন উপদেষ্টা বলেছিলেন। আওয়ামী লীগকে পালানোর পরেই তিনি দায়িত্ব পেয়েছেন, তো ওনার প্রথম দায়িত্ব ছিল গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া আওয়ামী লীগকে পরপর মিনিমাম 3 টার্ম নিষিদ্ধ ঘোষণা করা। আমি প্রথম পার্টি বক্তৃতায় বলেছি এখন বিচারিক কার্যালয়ে নিয়ে যাবে এবং এটাকে আস্তে আস্তে ডিলে করবে, কারণ ইউনাইটেড নেশনস সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলবে ইনক্লুসিভ নির্বাচন চাই, তখন বলবে যে আমরা আগে বিচার করে নিই, বিচার করে তাদেরকে বাদ দিয়ে নিই, তারপর আমরা ইনক্লুসিভ নির্বাচন করব। এইটি হচ্ছে সূক্ষ্ম ষড়যন্ত্র এই সরকারকে দীর্ঘকাল স্থায়িত্ব দেওয়ার জন্য। আমরা বলছি যে এই সরকার জনগণের সমর্থিত সরকার হয়েছিল, কিন্তু টাইম ব্যর্থ হয়ে যাচ্ছে। তারা তো বলবে যে আমরা এতদিন থাকবো, এখনো তারা বলে দিক যে আমরা এতদিন থাকবো, সে তো বলছে না। অর্থাৎ এই আজকে ছাত্রদেরকে আবার রাজপথে নামিয়েছে এই সরকার। এই সরকার চাইলেই তো করতে পারতো, করেনি। তো সেই জায়গায় আপনি বিএনপিকে দোষ দেবেন না। বিএনপি একটি বৃহত্তর রাজনীতি, আপনার এটাও স্মরণ রাখতে হবে বিএনপি আইডিওলজিতে, ফিলোসফিতে কোথাও নেই কোন দলকে নিষিদ্ধ ঘোষণা করা। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তকেই হলো এই জাতীয়তাবাদী দল, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই জাতীয়তাবাদী দল। কিন্তু এই সরকার যেই চেয়ারে বসে, সেই চেয়ারটি রক্তাক্ত চেয়ার, ওই চেয়ারটি আওয়ামী লীগ রক্তাক্ত করেছিল। এই শহরে বসার আগেই প্রয়োজন ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তারপর তাদের বসা। এই দায়িত্ব থেকে তারা সরে এসছে। প্রিয় দর্শক, আমরা এখন আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন, রয়েছেন ডাক্তার তাজদুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। ডাক্তার জাবিন, আপনাদের আরেকটি সুখবর নিশ্চয়ই, জুলাই ঘোষণাপত্র। আমরা ধরে নিয়েছিলাম জুলাই ঘোষণাপত্রের মধ্যে কোনো খবর নেই, মাঝখানে একেবারেই ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার সাথে সঙ্গে সরকার এটিও জানিয়ে দিল যে আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত প্রকাশ করা হবে এই জুলাই ঘোষণাপত্র।
তারা এটাও বলেছেন যে এই বিষয়ে অনেক দূর কাজ এগিয়ে গেছে। আপনাদের এই যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়টি, আপনারা খুব সোচ্চার ছিলেন শুরু থেকে একদম, এটি সম্ভবত আপনারই সবচেয়ে বেশি কথা উঠিয়েছে। 31শে ডিসেম্বর। জি, এই যে ঘোষণাপত্রটি আসছে, আপনার প্রতিক্রিয়া কি? মিলন সাহেব যেটা বললেন যে কোনো দলকে নিষিদ্ধ করা বিএনপির ফিলোসফিতে নেই, এটা নিঃসন্দেহে যে বিএনপি মানে একটা জনপ্রিয় বড় রাজনৈতিক দল বাংলাদেশে, তাদের একটা রাজনীতির পারিবারিক ঐতিহ্য আছে, একটা বড় সাংগঠনিক বিস্তার আছে, এবং আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিপীড়িত গত 15 বছর ধরে। সো রাজপথে নেমে আসলে সরকারকে ডিস্টার্ব করা না। আমরা যদি বিএনপিকে আমাদের এরকম আওয়ামী লীগ প্রশ্নে যখন আমরা পাশে দেখি, আমরা কিন্তু সাধারণ জনগণ এবং ছাত্র জনতা কিন্তু বুস্ট আপ হয়। এবং এই কোনো দলকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে কোনো দল বলে আসলে গড়পড়তায় ফেলে দেওয়াটা মনে হয় না উচিত হবে। এই স্বাধীন ভূখণ্ডে আমাদেরকে মনে রাখতে হবে, ক্ষমতায় থাকার জন্য হাসিনা কোলের বাচ্চাকে গুলি করেছে। এটি আসলে শেষ পর্যন্ত রাজনৈতিক দল ছিল না, হ্যাঁ, এবং মাফিয়া চক্র হয়ে একটা গিয়েছে। গণহত্যাকারী দল। সো এটাকে নিষিদ্ধ করার এবং এই ব্যাপারে, এবং এটার সাথে আমাদের জাতীয় নিরাপত্তা জড়িত, আমি বারবার এই কথাটা বলছি। এবং এই আন্দোলনে যদি আমরা বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলকে ছাত্র জনতা পাশে পায়, এটা কিন্তু তাদেরকে অনেক বেশি উজ্জীবিত করে। এবং আমি মনে করব যে এটার সামনে এই বিচারের প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে তারা সবসময় ছাত্র জনতার পাশে থাকবেন। এবং জুলাই ঘোষণাপত্রের কথা বলছিলাম, জুলাই ঘোষণাপত্রটা 31শে ডিসেম্বর এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তখনও ছাত্র জনতার পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঐক্যমতে নিয়ে প্রত্যেকটা মতের সমন্বয়ে কিন্তু এই জুলাই ঘোষণাপত্রের আয়োজন, হ্যাঁ, এবং নানান আয়োজন করা হয়েছিল এটার জন্য। একটা শহীদ মিনারে বড় প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। কিন্তু এটা কিন্তু এমন না যেটা হয়নি মানে এটা হবে না। এবং ধামাচাপা পড়েছে এটা আমি ঠিক বলবো না, কারণ হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন হওয়ার পরে যে জুলাই চার্টারের কথা বলা হয়েছে, তাদের সাথে যে ধারাবাহিক আলোচনা আমাদের চলছে, এখানে কিন্তু জুলাই চার্টারে জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করার একটা দাবি আমরা সব সময় এটা রেখেছিলাম। এবং এখন এটা এই আন্দোলনের পর এটা আবার গুরুত্ব পাচ্ছে, এবং গুরুত্বের সাথে সরকার এটা ঘোষণা দিয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কারণ আমরা মনে করি যে এই যে এতগুলা মানুষের জীবন গেল এবং 25,000-এর মতো এরও বেশি মানুষ আহত হলো, পঙ্গু হলো, অন্ধ হলো, এই যে একটা বড় অভ্যুত্থান ঘটলো একটা স্বাধীন ভূখণ্ডে, এটার একটা দালিলিক প্রমাণ থাকা উচিত। এবং এটা খুব সাথে সাথে তখনই গণ অভ্যুত্থানের পরপর হলে এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের হতো, কিন্তু তার মানে এই না যে এখন বাধার সম্মুখীন হবে, ব্যাপারটা এমন না। কারণ অনেক দেশে কিন্তু কয়েক বছর পরেও কিন্তু তাদের ঘোষণাপত্র নজির রয়েছে। তো এবং এই ঘোষণাপত্রটা শুধুমাত্র ছাত্র জনতার জন্য না, এই ফ্যাসিবাদের, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যারাই অংশ নিয়েছে, যারাই আওয়াজ তুলেছে বিগত সময়গুলোতে, প্রত্যেকের কিন্তু জন্য এই সনদটা, এই জুলাই ঘোষণাপত্রটা অত্যন্ত জরুরি, এবং এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং আমি আশা করব এই যে সরকার 1 মাসের কথা বলে সময়টা নিল, তখনও কিন্তু নিয়েছিল, কিন্তু সেটা ধামাচাপা পড়ে গেছে। আমরা আশা করব যে এইবার অন্তত সরকারের পক্ষ থেকে ওই রকম এটাকে ধামাচাপা দেওয়ার কোনো প্রচেষ্টা বা এটাকে দীর্ঘসূত্রিতায় ফেলার কোনো প্রচেষ্টা মধ্যে পড়বে না, এবং প্রত্যেকটা পক্ষ এটার ব্যাপারে সরব থাকবে, এবং এটার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে না। ডক্টর মিলন, জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটি নিয়ে একটু বিরোধী রাজনৈতিক দল যারা, এখন বিদ্যমান রাজনৈতিক দল যারা রয়েছে, মূলত পুরনো রাজনৈতিক দলের মধ্যে একটু ভুল বোঝাবুঝি ছিল। তাদের অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যে সম্ভবত এই ঘোষণাপত্র শুধুই ছাত্রদেরকে কৃতিত্ব দেওয়া হয়, আসলে বিষয় সেরকম নয়। এই 15.5 বছরে যে যারা এই ত্যাগ তিতিক্ষা করেছে এবং আন্দোলনের পাটাতন তৈরি করেছে, যেটা আমরা বলে থাকি, জেল জুলুম গুম খুনের শিকার হয়েছে, সবার কথাই কিন্তু এখানে থাকবে। কিন্তু শুরুর দিকে একটা ভুল বোঝাবুঝি ছিল, এবং শেষ পর্যন্ত আমার মনে হয় সেই ভুল বোঝাবুঝিটা কমেছে, রাজনৈতিক দলের সঙ্গে সরকার কথা বলেছে। এখন আশা করা যাচ্ছে যে এটি প্রকাশিত হবে। কি বলবেন আপনি? এই সরকার খুব উইন উইন সিচুয়েশনে ডান হাতে বিএনপিকে নিয়ে বাম হাতে আওয়ামী লীগকে নিয়ে দে আর ব্যালেন্সিং দ্য পাওয়ার। এই সরকারকে অ্যাপয়েন্টমেন্ট কে দিয়েছিল? ছাত্র জনতা। তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় তারা জুলাই এই প্রক্লেমেশনের কথা বলেছিল, এই সরকার শুনিনি কেন? তাহলে সরকারের উদ্দেশ্যটা কি ছিল?
আজকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রোটেকশন এতদিন কে দিয়েছিল? এই সরকার তো দিয়েছে। এখন কি তারা এক্সিকিউটিভ অর্ডারে যায়নি? তো দে আর প্লেইং, এটাই হচ্ছে আজকের বাস্তবতা। যেমন ডাক্তার জাবিন বলল সালাউদ্দিন কাদেরের সেই ন্যাশনাল রিকনসিলিয়েশনের 31 দফা রাষ্ট্র মেরামতের মধ্যে রয়েছে, সেটা দেওয়া হয়েছিল 13 জুলাই 2023, সেই কথাটি উনি বলেছেন। আর জুলাই 36-এর পর থিংস আর কমপ্লিটলি অপোজিট হয়ে গিয়েছে। আমরা সেই সময় যেটা ভেবেছিলাম, এই সন্ত্রাসী সরকার, পতিত সরকার, পলাতক প্রধানমন্ত্রীর অধীনে থেকে আমরা কি কি রিফর্ম করব, সেটি সালাউদ্দিন সাহেব বলেছিল। সেই জায়গায় আমরা সেই কথাটা বলেছি। আজকে যদি আমি আপনাকে প্রশ্ন করি, যেটা আমরা জেনেছি পলক সাহেব বলেছেন সেনাবাহিনী স্পিকারকে উঠিয়ে নিয়ে আসছে সংসদ ভবন থেকে, এটা আপনারা দেখেছেন স্টেটমেন্ট। তাহলে আজকে স্পিকার কোথায়? এই কথাটি কি আমরা জানতে পারি না? তাহলে এদেশেই যদি, এই বাংলার ভূখণ্ডেই যদি স্পিকার এখনো বহাল তৈরিতে থেকে থাকে, তাহলে আমি তো মনে করি যে শেখ হাসিনা বলেছে যে আমি পদত্যাগ করিনি, বা রাষ্ট্রপতি সেটা দেখাতে পারেনি, এবং আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন যে রাষ্ট্রপতি তার এই অবস্থার স্খলন ঘটিয়েছেন তিনি এই স্টেটমেন্ট দিয়ে। তাহলে এই দায়িত্বগুলো তো সরকারই রয়েছে। স্পিকারও কোথায় আপনারা তো রাষ্ট্রপতিকে সরাতে চান না। দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হলো আসিফ নজরুল সাহেব বলেছেন যে রাষ্ট্রপতি ফলসিফাই স্টেটমেন্ট দিয়ে তিনি তার পদকে স্খলন করেছেন। তাহলে সরকারের পদে বসে যদি একটি স্টেটমেন্ট দেন, হি মাস্ট এক্সিকিউট দ্যাট স্টেটমেন্ট। আপনার জায়গায় জায়গায় এই ভেরিফাইড ফেসবুক স্টেটমেন্ট, দ্যাটস হাউ দ্য গভর্নমেন্ট ডাজন্ট রান। তাহলে জুলাই 36-এর বিষয়টি যারা এই সরকারকে মানে এমপ্লয়মেন্ট দিয়েছে, বলেছেন তো এই সরকার যে আমাদের ছাত্ররাই আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, তাহলে তারা করছেন না কেন? জুলাই 36-এর সেন্টিমেন্ট আমি মনে করি বাংলাদেশ আপামর জনসাধারণের সেন্টিমেন্ট। আজকে যে সুকৌশলে, কূটকৌশলে বোঝানো হচ্ছে যে বিএনপি আন্দোলন, এই 17 বছর বিএনপি আন্দোলনের ভুক্তভোগী আমরা সবাই, আমরা জানি। অতএব এইটাকে পাশ কাটিয়ে কথা বলা ইটস টোটালি আমার মনে হয় না ঠিক আছে। আরেকটি কথা, পলিটিক্যাল ফিলোসফি, পলিটিক্যাল আইডিওলজি একটি পার্টির একটি কনস্টিটিউশনাল বার্ডেন থেকে থাকে। একটি পার্টি কখনো তার এই এরিয়া পেরিফেরির বাইরে গিয়ে কোনো স্টেটমেন্ট দিতে পারে না। আমি আসসালাম মিলন কখনো বলতে পারি না যে আমরা অন্য কোনো দলকে চাই না। এগুলি পার্টি ফিলোসফির ভিতরেই থেকে, কনস্টিটিউশনের ভিতরে থেকে আইন আদালত বিচার ব্যবস্থা, সেই জায়গায় এই সরকারের দায়িত্ব হলো নিষিদ্ধ। সেই জন্যই আমরা 10 ফেব্রুয়ারি বলেছি। আজকে মিডিয়াতে যেভাবে এগুলিকে বলা হচ্ছে যে বিএনপি হয়তোবা এটা চায়, দ্যাটস অ্যাবসলিউটলি নট ট্রু। আপনি কি করে বিশ্বাস করেন তারেক রহমানের মতো নেতাকে পঙ্গু বানিয়ে দিয়েছে, দেশান্তর করেছে, বেগম খালেদাকে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা করেছে, আমাকে বছরের পর বছর, আমাদের এত আত্মহত্যির পরে আমরা এটা চাইবো না? বাট দ্য লাইবিলিটিজ লাইজ টু দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট হ্যাজ টু ডু ইট। গভর্নমেন্ট কেন এখনো 3 বছরের জন্য এই সরকারকে, আওয়ামী লীগকে ব্যান করলো না? এই যে ক্রিটিক্যাল ট্রিক্স এখনো রেখে দিয়েছে, বলছে যে আমরা বিচার করব, বিচার করতে করতে সময় নিবে, সময় নিতে নিতে বলবে ইনক্লুসিভ ইলেকশন করতে পারছে না, ইনক্লুসিভ ইলেকশন করার জন্য সময় নিবে। এই যে কূটকৌশল এই সরকার করছে, এটা কি আপনি দেখতে পাচ্ছেন? সরকার তো স্ট্রেট বলে দিত দিস পার্টি ব্যান্ডেড ফর নেক্সট দিস টার্ম। ততদিনই তো তরুণ প্রজন্ম বুঝতে পারতো যে বাংলাদেশের অবস্থানটা কোথায় যাবে। তারা তখন তাদের মনস্তান্ত্রিক ভাবে সিদ্ধান্ত নিতে পারবো আগামী দিনে যে দেশকে যারা নেতৃত্ব দিবে। কার্যক্রম নিষিদ্ধ থাকলে কিন্তু নির্বাচনে যেতে পারে না। এখন তো বিচার উপর রেখে দিচ্ছেন। বিচার প্রলং হলে আপনি কি বলবেন তখন? ইউ সি দ্যাট উইল কাম ইন ফিউচার। তো এই সরকার যত কূটকৌশল রয়েছে এই তাদেরকে স্থায়িত্ব করার জন্য, আর সেই জন্যই আমরা বলছি সব কিছু সমাধান হচ্ছে নির্বাচন। আমরা নির্বাচনের কথা বললে এটাকে নিয়ে বলা হয় যে বিএনপি কেন নির্বাচন চাইছে। ইজ দেয়ার এনি আদার সলিউশন রাদার দেন নির্বাচন? বলে দেন। তারা তো যখন ক্ষমতা এসেছিল তখনই তো তারা বলতে পারতো এতদিন আমরা থাকবো। ওয়াই দে আর নট প্রিপেয়ার্ড? তাদের তো এই বিষয়টি, তাদের ডিটারমিনেশন থাকতে হবে। তারা তো একটা কোম্পানি রান করছে না, তারা একটি রাষ্ট্র রান করছে, এবং এই জাতি তাকিয়ে আছে। সেই জায়গাতেই বিরোধী দল অর্থাৎ যে কোনো সরকার, যে কোনো দল তাদের সমালোচনা করতে পারে। এনসিপি কি সরকারের সমালোচনা করছে না? এনসিপি কি এই সরকারের পার্ট না? তারপর তো এনসিপি সমালোচনা করছে। এটি হলো একটি রাজনৈতিক দলের দায়িত্ব। উই মাস্ট অ্যাপ্রিসিয়েট যে এনসিপির একজন সরকারে রয়েছে, আরেকজন বেরিয়ে এসে সরকারের সমালোচনা করছে। আমরা তো সেই ধরনের গণতান্ত্রিক পন্থা চাচ্ছি, সেই ধরনের এনভায়রনমেন্ট চাচ্ছি। ডক্টর এহসানুল হক মিলন এবং ডাক্তার তাজনুবা জাবিন, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।